নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। রাত 9টার নিউজ রুম লাইভে শুরুতে যে খবরের দিকে নজর। চাপে পড়ে ফের রিটার্নিং অফিসার বদল। তৃণমূলের অভিযোগে ফের ভবানীপুরে বদল। সোমবারই ভবানীপুরের রিটার্নিং অফিসার বদল কমিশনের। নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে ভোটের দায়িত্ব। কমিশনের সিদ্ধান্তে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। চাপে পড়ে আবার রিটার্নিং অফিসার বদল। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, একদমই ভবানীপুর বিধানসভার রিটার্নিং অফিসারকে ফের বদল করতে চায় নির্বাচন কমিশন, তেমনটাই ইঙ্গিত নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে। কারণ যে চিঠি রাজ্যের মুখ্য সচিবকে দিয়েছে নির্বাচন কমিশন, সেখানে বলছে যে ভবানীপুর বিধানসভার রিটার্নিং অফিসারের জন্য 3 জন অফিসারের নামের তালিকা পাঠাতে আজ বিকেল 5টার মধ্যেই সেই তালিকা পাঠানোর কথা নির্দেশিকায় বলা হয়েছে। এটাও বলা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের অভিযোগ রয়েছে ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসারকে নিয়োগকে কেন্দ্র করে। গত 24শে মার্চ তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ আনা হয়েছে ভবানীপুর বিধানসভার রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে, এবং সেই অভিযোগের চিঠিও রাজ্যের মুখ্য সচিবকে দিয়ে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে রাজ্যের মুখ্য সচিবকে বলা হয়েছে যে আজ বিকেল 5টার মধ্যেই যাতে 3 জন অফিসারের নামের তালিকা পাঠাতে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি যতজন আইএএস আইপিএস অফিসারদের রদবদল হয়েছে, বা তুমি দেখেছিলে যেদিনকে ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসারের বদলি হয়েছিল সেদিনকে একসঙ্গে 73 জন রিটার্নিং অফিসারের বদলি করেছিল নির্বাচন কমিশন। কিন্তু কোনো ক্ষেত্রেই রাজ্যের থেকে প্যানেল চাইনি জাতীয় নির্বাচন কমিশন। এবারই দেখা গেল যে রাজ্যের থেকে 3 জনের নামের তালিকা চাইল জাতীয় নির্বাচন কমিশন। যেটা প্রশাসনিক মহলের একাংশ মনে করছে, এই 3 জনের নামের প্যানেল চাওয়া একটা কারণেই, যাতে এবার রাজ্যেরই দেওয়া কোনো একজন অফিসারের মধ্য থেকে নিয়োগ করবে জাতীয় নির্বাচন কমিশন ভবানীপুর বিধানসভার রিটার্নিং অফিসার হিসেবে, যাতে আগামী দিনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। কারণ বারবারই তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার নির্বাচন কমিশন একতরফাভাবে কাজ করে যাচ্ছেন, নিরপেক্ষ ভূমিকা নিচ্ছে না নির্বাচন কমিশন, তা নিয়ে বারবার সরব হয়েছেন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রাজ্যের বিধানসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশের পর দুবার চিঠি লিখেছেন, যেখানে দুবারই চিঠিতে রাজ্যের আইএএস আইপিএস অফিসারদের রদবদল নিয়ে সরব হয়েছেন। কোনো রকম আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগ নেই, এমসিসির ভায়োলেশনের অভিযোগ নেই, তারপরেও কেন অফিসারদের রদবদল করা হয়েছে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নও তুলেছিলেন যে রাজ্যের আইএএস আইপিএস অফিসারদের যেখানে নিয়োগ করা হচ্ছে, নাম পাঠিয়ে দেওয়া হচ্ছে, যেটা রীতি ছিল যে রাজ্যের থেকে নামের তালিকা চাওয়া হতো, সেই নামের তালিকা কেন চাওয়া হলো না তা নিয়েও সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দেখা গেল রাজ্যের থেকে 3 জনের নামের তালিকা চাওয়া হলো। অবশ্যই প্রশাসনিকভাবেও গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচন কমিশনের তরফে যে চিঠি দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস গত 24শে মার্চ অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে, সেই কারণেই 3 জনের অফিসারদের নামের তালিকা পাঠানোর কথা বলা হয়েছে আজ বিকেল 5টার মধ্যে। ওকে। সোমবার মাঝরাতে ভবানীপুর সহ রাজ্যের 73টি বিধানসভায় রিটার্নিং অফিসার বদল করে নির্বাচন কমিশন। নন্দীগ্রামের বিডিওকে পাঠানো হয় ভবানীপুরে। উত্তরবঙ্গে যাওয়ার আগে এই নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। দু 2018 সালের অগস্ট থেকে 2021 ফেব্রুয়ারি পর্যন্ত নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিডিও ছিলেন সুরজিৎ রায়। তাকে এবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার করল কমিশন। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। 21 ভোটের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে ভোটে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি ভোটে যেতেন, আর 21 ফের ডাবল সেঞ্চুরি করে মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে ভবানীপুর আসন থেকে তিনি রেকর্ড ভোটে যেতেন। এবারও তিনি ভবানীপুর থেকেই লড়ছেন। বিজেপি দাঁড় করিয়েছে শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। গত 18 মার্চ কলকাতার 2 ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বদল করে নির্বাচন কমিশন।
কলকাতা উত্তরের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার করা হয় স্মিতা পান্ডেকে। স্মিতা পান্ডেকে 2021 সালে ভোটের আগে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক হিসেবে নিয়োগ করেছিল কমিশন। সেবার নন্দীগ্রামে ভোট গণনায় জেলা শাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার অভিযোগ, ইচ্ছে করে নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে পাঠানো হয়েছে। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। নিউজ 18 বাংলা। তৃণমূলের অভিযোগ মানতে চাননি যদিও শুভেন্দু অধিকারী। মাননীয় বিডিও যাকে অ্যাঙ্গেল করেছেন, ওই সময়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায় দলের মন্ত্রী ছিলাম। সেই মন্ত্রিসভার নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। অতএব কাঁচের ঘরে বসে ঢিল মারবেন না। তাহলে আগামীকালও আমি এমন লিস্ট প্রকাশ করব যারা সিওমোতে ওএসডি হিসেবে কাজ করেছেন মুখ্যমন্ত্রীর সাথে, তারা অন্তত 5টি জেলার ডিও হিসেবে কাজ করছেন। আজই পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন বিজেপির বিরুদ্ধে চড়া সুর তৃণমূল নেত্রীর। ভোটের বাংলায় রাষ্ট্রপতি শাসনের চেষ্টার অভিযোগ মমতার নিশানায় কমিশন বিজেপি। রাজ্য প্রশাসনের খোল নলছে বদল নিয়ে চড়া সুর মমতার। এসআইআর আমরা মানিনি, আমরা তো কোর্ট থেকে ভোট সব জায়গায় লড়াই করছি। আমি রাস্তাতেও 5 দিন পড়েছিলাম। এমন সময় করেছে ঠিক ইলেকশনের মুখে। ধান্দাটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন করে দাও। বাকি কি আছে? চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে সব চেঞ্জ করে দিয়েছে। এবং আমি অবাক হয়ে যাই, এত ভয় পায় যে একটা কার্সি আমার সাথে কলন পর্যন্ত করেনি তারা। এগুলো তো আমার মনে থাকবে। আমি ভিন্ডিকটিভ নই, আমার সকলের প্রতি বিশ্বাস, ভরসা, আস্থা আছে। কারণ তুমি এখানে লুকিয়ে লুকিয়ে মেঘের আড়াল থেকে রাষ্ট্রপতি শাসন করলেও মাথায় রেখো, আমি একাই 100। কারণ আমি একা নই, আমার সাথে যে 100 সেটা হচ্ছে মানুষ। যদি কোনো দুর্ঘটনা ঘটে বিজেপি পার্টিকে দায়িত্ব নিতে হবে, আর ভ্যানিশ ওয়াশিং মেশিনকে। কোনো রকম ইনসিডেন্ট হলে, কোনো রকম অ্যাক্সিডেন্ট হলে, কোনো রকম দাঙ্গা হলে, কোনো রকম দুর্যোগ হলে মনে রাখবেন, এখন কিন্তু আমার হাতে ক্ষমতা নেই। তা সত্ত্বেও আমি মনে করে দিচ্ছি, যারা ক্ষমতা পেয়েছেন তারা যেন মানুষের কাজটা ভালো করে করবেন। কেউ দুর্নীতিতে অভিযুক্ত, কেউ অভিযুক্ত পণের দাবিতে হেনস্থায়, কেউ বিজেপির ঘনিষ্ঠ বলে দাবি। ভোটের বঙ্গে কমিশনের নিয়োগ করা 4 জেনারেল অবজারভারকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। 23 ও 29 এপ্রিল ভোট। রাজ্যে জেনারেল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। 294 বিধানসভা আসনের জন্য 294 জন জেনারেল অবজারভার। প্রত্যেক জেনারেল অবজারভার বিধানসভা ভিত্তিক রিপোর্ট দিচ্ছেন কমিশনকে। নির্বাচন কমিশন রিপোর্ট দেখে নির্দেশ দিচ্ছে, সেই মতো পদক্ষেপ করছেন জেনারেল অবজারভাররা। এই জেনারেল অবজারভারদের নিয়েই বৃহস্পতিবার একের পর এক বিস্ফোরক অভিযোগ করে তৃণমূল। ধীরজ কুমার মালদার গাজলের জেনারেল অবজারভার। তৃণমূলের দাবি, মহারাষ্ট্রের হেলথ কমিশনার থাকাকালীন 8,000 কোটি টাকার অ্যাম্বুলেন্স টেন্ডার দুর্নীতিতে অভিযুক্ত এই ধীরজ কুমার। বিরোধীরা বলেছিলেন যে লোকাল লিডারের আত্মীয়কে বেনিফিট করার জন্য এই টেন্ডারটা ডাকা হয়েছে। আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কাদেরকে বেছে বেছে আনা হচ্ছে। তাদেরকে বেছে বেছে আনা হচ্ছে যাদের বিজেপির প্রতি কোনো না কোনো রকমের দায়বদ্ধতা রয়েছে। তাদেরকে এখানে ডিপ্লয় করা হয়েছে যাতে তারা বিজেপির অঙ্গুলি হেলনে এখানে কাজ করে। অজয় কেতসরিয়া বনগা দক্ষিণের জেনারেল অবজারভার। তৃণমূলের দাবি, মধ্যপ্রদেশের সাতনার কালেক্টর থাকাকালীন প্রায় 40 একর সরকারি জমিকে ব্যক্তিগত জমিতে পরিবর্তন করানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। রেওয়া কমিশনারের রিপোর্টে তিনি দোষী সাব্যস্ত হন। তারপরেও মধ্যপ্রদেশের বিজেপি সরকার তাকে ক্লিন চিট দেয় বলে দাবি। ছবিটা আপনারা দেখুন, অজয় কাটিসারিয়া বনগা দক্ষিণের ইনি অবজারভার হিসেবে এসছেন। কিভাবে জ্ঞানেশ কুমার বেছে বেছে লোক পাঠাচ্ছেন দেখুন।
তার বস অমিত শাহের পরামর্শে এর আগে মধ্যপ্রদেশে বিজেপি সরকারের সময় সাতনায় কালেক্টরেটে কাজ করতেন। তার নামে দুর্নীতির অভিযোগ আসে। তৎকালীন মধ্যপ্রদেশ সরকার শিবরাজ সিং চৌহান একটা কমিশন চালায় এবং তাই তিনি দোষী সাব্যস্ত হন। 2025 সালে 7ই নভেম্বর গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায়। তার পরবর্তী যে বিজেপি সরকার আসে তারা আবার একটা কমিশন বসিয়ে তাকে ক্লিন চিট দেন। তার মানে এক বিজেপি সরকার তাকে দুর্নীতির জন্য অভিযোগ করছে, আরেক বিজেপি সরকার তাকে দুর্নীতির জন্য ছাড় দিচ্ছে। এই লক্ষ্যে আমাদের বনগাঁ দক্ষিণে শ্রী জ্ঞানেশ কুমার, জ্ঞানের ঈশ্বর, আমাদের অজ্ঞান করার জন্য একে পাঠিয়েছেন। গন্ধম চন্দ্রডু বালিগঞ্জের জেনারেল অবজারভার। তৃণমূলের অভিযোগ 2018 সালে গন্ধম চন্দ্রডুর বিরুদ্ধে পণের দাবিতে হেনস্থা করার অভিযোগে মামলা দায়ের হয়। তখন তিনি অন্ধ্রপ্রদেশের আদিবাসী কল্যাণ বিভাগের ডিরেক্টর। বালিগঞ্জে যে ভদ্রলোককে নিয়োগ করা হয়েছে সেটা একটা সাংঘাতিক ব্যাপার। গন্ধম চন্দ্রডু ফৌজদারি মামলা, পণ লেনদেন, ডাউরি, হ্যারাসমেন্ট, অন্ধ্রপ্রদেশে করেছেন। আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তো আদিবাসীদের সঙ্গে সত্যি বিজেপি কি চোখে দেখে এই গন্ধম চন্দ্রদু সেটা দেখিয়ে দিয়েছেন অন্ধ্রপ্রদেশে। সরাসরি বিজেপির আস্থাভাজন এবং বিজেপির যাকে বলে ঘনিষ্ঠ আমলা এই রকম লোককে আমাদের বালিগঞ্জে পাঠানো হয়েছে। এই প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে শ্রী জ্ঞানেশ কুমার তিনি এই 294টা কেন্দ্রে একদম যাকে বলে টোটাল স্ক্যাম করছেন। অরিন্দম ডাকুয়া উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের জেনারেল অবজারভারের দায়িত্বে। তৃণমূলের দাবি তিনি ওড়িশার মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব ছিলেন। ওড়িশার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর অফিসের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। মধ্যমগ্রামের অবজারভার অরিন্দম ডাকুয়া, ওড়িশা যে বিজেপি সরকার স্থাপিত হলো, মুখ্যমন্ত্রীর নাম হচ্ছেন মাননীয় শ্রী মোহন চরণ মাঝি, তার অফিসে সিএমওতে সচিব হিসেবে কাজ করতেন। এটা মানে বোঝা যায় যে কেমন লোককে পাঠানো হচ্ছে, যে এটা কোনো যে এটা টেকনিক্যাল পোস্টিং নয়। রাজনৈতিক অফিসের সঙ্গে মন্ত্রীর অফিসের সিএমওর সরাসরি লিয়াজও করতেন। তো এই সব লোকজন আমাদের এখানে আসছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তৃণমূল, এটাই তো জোক অফ দ্য ইয়ার। দুর্নীতি আর তৃণমূল তো সমার্থক শব্দ, দুজন থেকে আলাদা করা যায় না। নিউজ 18 বাংলা। একটি বুথে বেশিরভাগ ভোটার মতুয়া, তাদের মধ্যে 43 জন বিচারাধীনের তালিকায়। 42 জনেরই নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর মতুয়া প্রধান বাগদার গ্রামে উদ্বেগ। আমডাঙ্গা, হারোয়া, বাঁকুড়ার বিষ্ণুপুরের অনেক ভোটারই দুশ্চিন্তায়। সবাই বলবে তোমরা মতুয়া, তোমাকে ভোট কাটবে না। তবু আমরা এতদিন ভোট দিয়ে আসতেছি, তবু আমাকে ভোটটা কাটিয়ে গেল। উত্তর 24 পরগনায় বাগদা বিধানসভা আসন। এখানকার হেলেঞ্চার 133 নম্বর বুথে বেশিরভাগ ভোটারই মতুয়া। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর তাদের অনেকেই চিন্তায়, কারণ 43 জন বিচারাধীনের মধ্যে 42 জনেরই নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। সবাই বলবে তোমরা মতুয়া, তোমাকে ভোট কাটবে না। তবু আমরা এতদিন ভোট দিয়ে আসতেছি, তবু আমাকে ভোটটা কাটিয়ে গেল। আমাদের পরিবারে 2 জন বিচারাধীন ছিলাম, আমি আমার শ্বশুর। দুজনেই ভোট কেটে দিয়েছে? হ্যাঁ, দুজনের ভোটই কেটে দিয়েছে। আমার শ্বশুর 1964 সালে বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসছে, সেইখানকার সময়ের বর্ডার স্লিপ আছে। 88 সালে জমির দলিল আছে, সেটাও দেখিয়েছি, তাও ভোটটা কেটে গিয়েছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গা, এখানকার শশীপুরে 58 নম্বর বুথ। অভিযোগ, এই বুথের 241 জন বিচারাধীনের মধ্যে 136 জনের নাম বাদ গিয়েছে। বৃহস্পতিবার এ নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এই এসআইআর নামে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, যেভাবে 136 জনের নাম বাদ দেওয়া হলো, আমরা তার বিরুদ্ধে বিক্ষোভ জানাচ্ছি। আমার বাবা 2002 সালে নাম থাকা সত্ত্বেও আমি সহ এখানে সবার নাম বাদ চলে গেছে।
উত্তর 24 পরগনার হারোয়া, এখানকার 154 নম্বর বুথে ভোটার সংখ্যা 1138। অভিযোগ, সাপ্লিমেন্টারি লিস্টে 108 জনের নাম বাদ গিয়েছে। সেই 13টা ডকুমেন্টস এর মধ্যে ম্যাক্সিমাম মানুষেরই ডকুমেন্টস রয়েছে, তার সত্ত্বেও তাদেরকে কেন বাদ দেওয়া হলো, এবং এর সুনির্দিষ্ট উত্তর আমাদের বিএলও, এআরও, বিডিও কেউই তার জবাব দিতে পারছে না। আমাদের আন্দোলন ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। নির্দিষ্ট ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদের নাম বাদ গিয়েছে। মুর্শিদাবাদের হরিহরপাড়া, এখানকার খিদিরপুর পঞ্চায়েতের 145 নম্বর বুথেও অনেকের নাম বাদ গিয়েছে। অভিযোগ, সাপ্লিমেন্টারি লিস্টে বাদের তালিকায় 96 জনের নাম। এরপর থেকেই অনেকে আতঙ্কে। ফোন নাম্বার দিয়েছে, কোনো কাজই হয় না। বিএলওর কাছে এসে আমাদেরকে সই নিতে হয়। বিএলওর মানে বাড়ি বাড়ি যাবে, তারা বাড়ি বাড়ি দিয়ে সই নিবে বিএলও, তা না করে আমাদেরকে বিএলওকে খুঁজে বিএলওর কাছে আসতে হয়েছে আমাদের সই নিতে। বাঁকুড়ার বিষ্ণুপুর, এখানেও এক ছবি। এখানকার বাউরিপাড়া এলাকায় 119 নম্বর বুথ, সাপ্লিমেন্টারি লিস্টে 3 জনের নাম বাদ। 19 সাল থেকে দিচ্ছি, 19-এ দিয়েছি, তারপরে বিধানসভায় দিয়েছি, 4বার দিয়েছি। সবই আছে, জমির দলিল আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সবই আছে, রেশন কার্ড। আতঙ্কে তো আছি, বলে দেবে বাংলাদেশি, আর কিছু তো বলবে না। নিউজ 18 বাংলা। এসআইআর এর পর ভোট মিটলে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে বিজেপি, সেটা হতে দেবে না তৃণমূল সরকার। অধিকার রক্ষায় ভোট দিন, পাণ্ডবেশ্বরের সভা থেকে বার্তা তৃণমূল নেত্রীর। ভোট দেবেন নিজের অধিকার রক্ষার জন্য। এসআইআর করে মানুষের নাম বাদ দিয়েছে, এরপর ডিটেনশন ক্যাম্প করবে। আজ যার ভোটার লিস্টে নাম আছে, আগামীকাল আবার সেন্সাস করে বাদ দিতে পারে। তাই যদি নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হয়, অস্মিতা রক্ষা করতে হয়, তাহলে মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন কাউকে আমরা এনআরসি থেকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না। আমরা এনআরসি মানি না, আমরা মানি সব মানুষ, বাংলার মানুষ, মোর দ্যান বেঙ্গলি, অল কাস্ট, অল কমিউনিটি, অল ক্রেডিবিলিটি, তারা প্রত্যেকে এখানে থাকবে। আর আপনাদের অধিকার রক্ষার লড়াই আমাদেরও অধিকার রক্ষার লড়াই। আমি যদি যোদ্ধা হই, আপনারা আমার সহযোদ্ধা। প্রবল ঝড় বৃষ্টি আর এর জেরে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিপত্তি। কলকাতা বিমানবন্দরে না নেমে প্রায় 1.5 ঘন্টা ধরে আকাশেই চক্কর কাটল মমতার বিমান। আর এই ঘটনায় প্রশ্নে এটিসি, তারা আগে থেকে কেন সতর্ক করলো না? সেটা করলে তো এমন বিপত্তিতে পড়তেই হতো না। প্রবল দুর্যোগ, ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, এর জেরে বৃহস্পতিবার বিকেলে নির্দিষ্ট সময়ে কলকাতায় নামতে পারল না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। প্রায় 1.5 ঘন্টা ধরে আকাশে চক্কর কাটতে থাকে। এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমানের ওঠানামা থেকে যাবতীয় সমস্যা সবকিছুই নজর রাখে এটিসি। বিমানে কোনো সমস্যা হলে পাইলটরাও সরাসরি যোগাযোগ করেন এটিসির সঙ্গে। উড়ানের 1 ঘন্টা আগে এটিসিকে আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দেয় আবহাওয়া দপ্তর। মেট্রোলজিক্যাল অফিস অন্ডাল এয়ারপোর্টেও আছে, কলকাতা বিমানবন্দরেও আছে। আর 2 জায়গার অবজারভেশনে সব্বার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যায়। মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে 1 ঘন্টা আগে বলে দেওয়া হয় যে কোথায় কী সিনারিও। এখানেই এটিসির ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেরই প্রশ্ন, এটিসি কিভাবে ক্লিয়ারেন্স দিয়ে দিল? দুর্যোগ সম্পর্কে কেন এটিসি আগেভাগে সতর্ক করলো না? এটিসি আগে সতর্ক করলে তো অন্ডাল থেকে মমতার বিমান উঠতই না, তাহলে এমন বিমান বিপত্তি এড়ানো যেত। মেট্রোলজিক্যাল অফিস অন্ডাল এয়ারপোর্টেও আছে, কলকাতা বিমানবন্দরেও আছে। আর 2 জায়গার অবজারভেশনে সব্বার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যায়। মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে 1 ঘন্টা আগে বলে দেওয়া হয় যে কোথায় কী সিনারিও এবং কলকাতায় কী হতে চলেছে। সুতরাং থান্ডারস্টর্ম যদি একবার বলে দেওয়া হয়, তখন কিন্তু সবাই অ্যালার্ট হয়ে যায় যে এর নানা রকম বিপত্তি আছে। তো
তো এই বিপত্তিটা পাইলটরাও জানেন, এটিসি যেটাকে বলে এয়ার ট্রাফিক কন্ট্রোলার এনারাও জানেন, আর এদের কাছে সম্পূর্ণ সব জায়গার ইনফরমেশান এসে থাকে। সেই বেসিসেই পাইলটদের ইনস্ট্রাকশন করেন যে প্লেনটাকে নামানো যাবে কি ওঠানো যাবে না। সেক্ষেত্রে আমার মনে হয় কোনো একটা মিসকমিউনিকেশন হয়েছে, যে তিনজন পার্টি বললাম, একটা হচ্ছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, 2 নম্বর হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার, আর 3 নম্বর হচ্ছে পাইলট। এই তিনের কোনো এক জায়গায় হয়তো মিসকমিউনিকেশন হয়েছে। এদিন প্রায় 1.5 ঘন্টা ধরে আকাশে চক্কর কাটে মমতার বিমান। কখনো কলকাতা বিমানবন্দরের আকাশসীমায় চক্কর, কখনো রাজপুর সোনারপুরে, কখনো মহেশতলায়। প্রায় 1.5 ঘন্টা এভাবে চক্কর কেটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে কলকাতা বিমানবন্দরের দূরত্ব আকাশপথে 30 মিনিট। দুপুর 3:39 অন্ডাল বিমানবন্দর থেকে রওনা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। কলকাতায় নামার কথা ছিল 3:55, কিন্তু দুর্যোগের কারণে তা করা যায়নি। মমতার বিমান নামে বিকেল 5:19। প্রায় 1.5 ঘন্টা আকাশে চক্কর কাটার পর এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে অতিরিক্ত 2 ঘন্টার জ্বালানি মজুদ ছিল। হওয়াটা খুবই স্বাভাবিক। যদি কখনো হঠাৎ বৃষ্টি আসে বা ল্যান্ডিং পসিবল না হয়, তাহলে এয়ারক্রাফটকে আমরা ডেফিনেটলি সেই ব্যাড ওয়েদার সিচুয়েশনটা আসতে দিই। ওখানে অপেক্ষা করা হয়, বৃষ্টিটা কমে গেলে তারপরে যখন ওয়েদার কন্ট্রোলের মধ্যে আসে ততক্ষণে আমরা ওখানে এসে ল্যান্ড করি। এটা নর্মাল স্ট্যান্ডার্ড প্রোটোকল থাকে, এর জন্য আলাদা রিজার্ভ থাকে, ফিউল থাকে। আর যদি তার মধ্যে দেখা যায় যে বৃষ্টি কমছে না বা রানওয়ে কন্ডিশন সুটেবল নয়, তাহলে অন্য জায়গাতে ডাইভার্ট করতে হয়। প্রায় 1.5 ঘন্টা চক্কর, তারপর মমতার বিমান নামে কলকাতা বিমানবন্দরে। অনেকেরই দাবি এটিসি আগে থেকে দুর্যোগের সতর্ক বার্তা দিলে এমন বিপত্তি এড়ানো যেত। নিউজ 18 বাংলা।